4:30 বাজে আমরা উঠে পড়ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। জুরাসিক পার্কে ওই যেটা তৃণভোজী যে সরাসটা ছিল, কি সরাস এখন ভুলে গেছি, সেটা ডাইনোসরাস নয়, অন্য একটা নাম তার, সেইটার ঘেঁটির মতো একদম। ঠিক এতক্ষণ যত টোল পেরিয়ে এলাম বোধহয় গোটা 14খানেক টোল পেরিয়েছি, কোনোটাতেই টোল ট্যাক্স লাগেনি। কারণ আমার এখন 7:30 বাজে, আমরা প্রায় পৌঁছে গেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপরে লাস্ট যে টোল সেটা জাস্ট ক্রস করলাম। এটা ডেন্সিটিটা ভালো, 824। ডিজেলের দামও কম, 87 টাকা 35 পয়সা। তাহলে ভালোই হলো, এখানে ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিলাম। আমরা উঠে পড়েছি যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে বা দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে। এটা স্পিড লিমিট 100। মনোজদের অদ্ভুত বাড়ি নিয়ে একটা অদ্ভুত সিনেমা বানিয়েছিল। তোর খারাপ লাগলে কি, মানে কিছু অনেকের তো ভালো লেগেছে। আমরা বাবা যাদবে খাবো বলে গাড়িটা ঢোকাতে গিয়েও ভাগ্যিস উপর থেকেই দেখতে পেয়ে গেলাম ভয়ঙ্কর ভিড়। আমরা নিয়েছি 2 ইডলি, স্টিম ইডলি, উত্তাপাম, একটা প্লেন দোসা। ইডলিটাও খুব ভালো ছিল, সফট ইডলি। ইডলি জেনারেলি অনেক জায়গায় হার্ড করে দেয়, সফট ইডলি একদম। বাঙালি মানে এই মাছ, ননভেজ, এই ওই, নট দ্যাট। বাঙালি মানে প্রচুর ভেজ আইটেম, এবং সেটা বিবিধ রকমের। আমাদের বাঙালির যে নিরামিষ তরকারি, তার স্বাদের ধারে পাশে এরা আসবে না। এবং একটা সবজি দিয়ে আমরা এতগুলো নিরামিষ পদ বানাতে পারি, মানে একটা পটল বা একটা ফুলকপি, সেটার ডালনা, সেটার পোস্ত, এটা তো বেশি, ঠিক আছে। দই পটল, ফুলকপির রোস্ট, মানে সর্ষে ভাপা ফুলকপি, মানে সর্ষে দিয়ে ফুলকপি, ওইদিকে পটলের দোলমা, মানে শেষ করা যাবে না আর কি আমাদের লিস্ট। আর প্রচণ্ড ঠান্ডা এখন এখানে, মানে কলকাতার ওরকম ওয়েদার থেকে একদম এরকম কনকনে ঠান্ডা এসে পড়ে, হেভি ঠান্ডা লাগছে। সাড়ে 4টে বাজে আমরা উঠে পড়ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এই সেই ডাইনোসরাসের মতো লাইটস, ঠিকই ডাইনোসরাসের মনে হয় যেন মুন্ডু বেরিয়ে আছে না। আর জুরাসিক পার্কে ওই যেটা তৃণভোজী যে সরাসটা ছিল, কি সরাস এখন ভুলে গেছি, সেটা ডাইনোসরাস নয়, অন্য একটা নাম তার, তো সেইটার ঘেঁটির মতো একদম। ঠিক, পোস্টারও যেটা ছবি থাকতো একটা, হ্যাঁ কারেক্ট। অনেক জায়গায় তো ওইটা ছবি থাকতো। ঘাটটা একদম বিশাল সরু লম্বা। এমনিতে রাস্তাটা বোরিং, রাস্তার কন্ডিশনটা খুবই ভালো। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন 120 ছিল স্পিড লিমিট, তারপর কমিয়ে 100 করে দিয়েছিল। এবার দেখলাম ডিসেম্বরে আবার বাড়ি ওটাকে 100 করে দিয়েছে। এতক্ষণ যত টোল পেরিয়ে এলাম বোধহয় গোটা 14খানেক টোল পেরিয়েছি, কোনোটাতেই টোল ট্যাক্স লাগেনি। কারণ আমার অ্যানুয়াল পাসটা ভরানো আছে। এখান থেকে পরপর যে এক্সপ্রেসওয়েগুলো হবে প্রত্যেকটাতেই মোটামুটি এবার টোল লাগবে। এটাই বোধহয় 650 টাকা মতো লাগে। পরে আমি বলে দেবো, স্ক্রিনের তলায় লিখে দেবো এক্স্যাক্টলি কত টাকা লাগলো। এরপরে আগ্রা রিং রোডে লাগবে, তারপরে যমুনা এক্সপ্রেসওয়েতে লাগবে 2টো, ফেরালে আবার লাগবে না, লাস্টেরটা যে 2টো টোল সেটা লাগবে না। আমরা জেনারেলি রাত্রেবেলা ড্রাইভ করা অ্যাভয়েড করি, বা অন্য কোনো গাড়িতেও ওভারনাইট জার্নি করা খুব একটা পছন্দ করি না। আমাদের সিম্পল রুল হচ্ছে, আমরা যদি কোনো নতুন রাস্তাতে যাই, যে রাস্তায় আমরা আগে কখনো আসিনি, সেখানে সন্ধে নামলেই কাছে পিঠে কোনো ডিসেন্ট হোটেল দেখে সেখানে ঢুকে পড়ি। কিন্তু এই রাস্তাটা লখনৌ থেকে দিল্লি সোনিপতের এই স্ট্রেচটা, এই রাস্তাটায় আমরা এই নিয়ে 15 নম্বর বার যাতায়াত করব। তো মোটামুটি আমরা এই রাস্তাটার কোনা চিনি, রাস্তাটা সেফও বটে। আর তাছাড়া আমরা তো সারা রাত ধরে গাড়ি চালাবো না, আশা করি 12টা সাড়ে 12টার মধ্যে সোনিপত ঢুকে যাব। ভেবেছিলাম তেল ভরিয়ে নেবো ইউপিতে, কিন্তু এই পাম্পটার নর্মাল ডিজেলের ডেন্সিটি দেখালো 819, আর যেটা ডেন্সিটি 823 সেটার দাম বেশি। ডিজেল নেই না, সিএনজি। হ্যাঁ, সেই কারণে তুই আবার কি চালিয়ে নিস। নর্মাল ডিজেলেরই তো ডেন্সিটি 820-র ওপরে হওয়া উচিত, যেটা অনেক জায়গাতে। দেখ তেল অনেক আছে, ফলে পরে শিওর তো? হ্যাঁ। এখন 7:30 বাজে,
আমরা প্রায় পৌঁছে গেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসের ওপরে লাস্ট যে টোল সেটা জাস্ট ক্রস করলাম। তেল একবার ভরাতে হবে, তেল প্রায় শেষের দিকে। এক্সপ্রেসওয়েতে সেকেন্ড যে পেট্রোল পাম্পটা ছিল সেটাই গেছিলাম, কিন্তু তার ডেনসিটি এত কম, 819 ছিল, 820 কম, আমি আর ভরালাম না। আগ্রা অবধি পৌঁছে যাবো, তো আগ্রায় কোথাও একটা ভরিয়ে নেবো। এটা ডেনসিটিটা ভালো, 824। ডিজেলের দামও কম, 87 টাকা 35 পয়সা। বলে ভালোই হলো, এখানে ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিলাম। এবার সোজা এবার বাড়ি পৌঁছে যাবো, যা তেল ভরাচ্ছি তাতে। এখন 8:20 বাজে, আর আমরা উঠে পড়েছি যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে বা দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে। এটা স্পিড লিমিট 100। আর আমরা একটু আগ্রায় টুকটাক করে একটু ঢুকেছিলাম, কারণ আমাদের তেল শেষের দিকে ছিল। যমুনা এক্সপ্রেসওয়েতে সেই মামা যাদব যে ধাবা, সেখানে গিয়ে পেট্রোল পাম্প পাবো, তাও সেটা একেবারে হাইওয়ের উপর নয়, পিছনে ঘুরে যেতে হবে। তো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে সেকেন্ড যে পাম্পটা ছিল সেটায় ঢুকেছিলাম, কিন্তু যেটা আপনাদের তখন দেখালাম যে সেটা ডেনসিটি কম হওয়াতে সেটা আর ভরাইনি। আগ্রাতে একদম কাটটার হাইওয়ের পাশেই, জাস্ট একটু নেমে গেলেই পেট্রোল পাম্প। একটা জিওর আছে, আর একটা আমি ভরালাম হচ্ছে ভারত পেট্রোলিয়াম থেকে। ডেনসিটি ভালো ছিল, 820 উপরে। এবং আগ্রায় ভরানোর আরেকটা বড় কারণ হচ্ছে এখানে ডিজেলের দামও কম, 87 টাকা সামথিং, 30 পয়সা বা কিছু। ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম, তো গাড়ির যাযাবরের খাবার হয়ে গেল, পেট ভরে গেল। আর আমরা একবার মামা যাদবে থামবো আমাদের পেট ভরানোর জন্য। চলো তাহলে আমরা আমাদের শীর্ষেন্দুর অদ্ভুত সিরিজের বলে তো আমরা কোন গল্প শুনছি? দারুণ গল্প, পাগলা সাহেবের কবর। হ্যাঁ, এর আগের শীর্ষেন্দুর গল্পটা শুনলাম, ওটাও ফাটাফাটি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের, এমন করে বলছি যেন আমার বন্ধু, এর আগেও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পটা শুনলাম, ওটাও ফাটাফাটি। আর এবার এটা তো অদ্ভুত সিরিজের গল্প, অসাধারণ। এইগুলো নিয়ে যে কেন সিনেমা বানায় না, বানাচ্ছে তো, বানাচ্ছে। মনোজদের অদ্ভুত বাড়ি হলো, সেটা জঘন্য বানিয়েছিল। আচ্ছা সেটা থাক। মনোজদের অদ্ভুত বাড়ি নিয়ে একটা অদ্ভুত সিনেমা বানিয়েছিল। মনোজদের অদ্ভুত বাড়ি যতটাই তোর খারাপ লাগলে কি, মানে কিছু অনেকের তো ভালো লেগেছে। ভালো লেগেছে, দেন ফাইন, সরি, আই এম সরি। চলো এবার ক্রুজ মোডে দিয়ে দেবো 100-এ, আর নাটক শুনতে শুনতে চলো। এই যমুনা এক্সপ্রেসওয়ের ওপর বাঁদিকে দেখবেন কিছু ফুড জয়েন্টস মতো করা আছে, যেগুলোর নাম হচ্ছে ম্যাজিক। চাটা খেতে হলে ওখানে দাঁড়াতে পারেন, বা টুকটাক পকোড়া খেতে হলে। বাকি ভালো খাবার দাবার ওখানে কিন্তু এক্সপেক্ট করবেন না। এমার্জেন্সিতে বিস্কিট, কেক এগুলো হয়তো পেয়ে যাবেন, কিন্তু কোয়ালিটি খাবার ওগুলোতে এক্সপেক্ট করবেন না। আমরা বাবা যাদবে খাবো বলে গাড়িটা ঢোকাতে গিয়েও ভাগ্যিস উপর থেকেই দেখতে পেয়ে গেলাম ভয়ঙ্কর ভিড়। দেবস্মিতা বলছিল আজকে ভিড় হবে, যাই হোক একটু অসুবিধাই হলো, তাতে খিদেও পাচ্ছে। এর পরেরটাই হচ্ছে ওইটা, কিন্তু সেটা বেশ কিছু সময় লাগবে। কিছু খাবি এখন হালকা না, কিছু না, খাবি, আমি- ডেট বাইট বা কিছু খাবি? না, আমি কিছু খাবো না। সেটাই জিজ্ঞেস করছি, কারণ খেলে আর পুরো ইয়ে হয়ে যাবে। খেলে আর খেতে পারবো না রাতে। আমরা নিয়েছি দুটো ইডলি, স্টিম ইডলি, স্টিম ইডলি। উত্তপম, একটা প্লেন দোসা। উত্তপমটা বোধহয় ভালো ছিল না? দেখ দারুণ। ইডলিটাও খুব ভালো ছিল, সফট ইডলি। ইডলি জেনারেলি অনেক জায়গায় হার্ড করে দেয়, সফট ইডলি একদম। হ্যাঁ, উত্তপমটাও ভালো, ইডলিটাও ভালো ছিল। দোসা এরা একগাদা তেল দিয়ে পাঁপড় বানাবেই। আর প্লেন দোসা বললে না অনেকেই করতে পারে না, একটু পাঁপড়ের মতো হয়ে যায়। কিছু না, ভেতরে আলুটা হলেই ওটা মশলার হয়ে যায়, হয়ে যায়, হ্যাঁ। ইয়ে হয়ে যায়। আর সকালে কিন্তু প্লেন দোসাটা দারুণ করেছিল হোটেলে। তো ঠিক আছে, এমন কিছু খারাপ না। এরকম পাঁপড়ের মতো দোসা আমি অনেক জায়গাতেই দেখেছি।
মুড ভালো আছে বলে ভালো বলছি, বলে গালাগালি দিতাম। রাস্তায় ফগ পাইনি, সেই কারণে মুড ভালো আছে। ওরা মাটি বসছে। তো আমাদের টোটাল বিল হলো তাহলে 200 600 টাকা, 670 200 টাকার দোসা খেলাম আমরা, আর 400 কত টাকার যেন 470 টাকা 470 টাকার বাকি মাল খেলাম। উত্তাপাম হ্যাঁ। আর ইডলি, আর উত্তাপামটা দারুণ ছিল। হ্যাঁ, একটা প্লেন দোসা, একটা উত্তাপাম, সেখানে দুটো ছিল, আর এক প্লেট স্টিম ইডলি। স্টিম ইডলি। ডিনার হয়ে গেল। এখন ম্যাপে দেখাচ্ছে দিল্লি দিয়ে মানে পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দেখাচ্ছে না, গুগল ম্যাপে দেখাচ্ছিল দিল্লির ভেতর দিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা দেখলাম যে পেরিফেরাল দিয়ে গেলেও ওই একই টাইম দেখাচ্ছে, রাস্তাটা বেশি লাগবে কিন্তু একই টাইম দেখাচ্ছে। তার মানে অবভিয়াসলি আরও স্মুথলি যেতে পারবো। পেরিফেরাল দিয়ে গেলে কি হবে, আমি একটা ক্রুজ মোডে রেখে গাড়ি চালিয়ে স্মুথলি বেরিয়ে যেতে পারবো। এখানে দিল্লির ভেতর দিয়ে গেলে এখন ক্লাচ ব্রেক, হ্যাঁ দিনের বেলার মতো হয়তো টিপতে হবে না হয়তো, কিন্তু তাও সিগন্যাল থাকবে, স্পিড লিমিট আছে, 60-এর মধ্যে গাড়ি চালাতে হবে। তার চেয়ে ইস্টার্ন পেরিফেরাল দিয়ে বেরোলে স্মুথলি বেরিয়ে যাবো, তাই না? গাড়ি ঘোড়া কম। হ্যাঁ, একটু আগে পেরিফেরালটা বেরোলাম। আসলে পেরিফেরালটা খুব কাছে এখান থেকে, কিন্তু আমরা ওখান থেকে উঠতে পারবো না, আমাদের অনেকটা ঘুরে গিয়ে তারপর পেরিফেরালে উঠতে হবে। এখন বাজে 11:48, আমরা উঠে পড়লাম ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেস। এখন মনে হচ্ছে ওই বাবা যাদবে যে অত ভিড় ছিল, যার ফলে আমরা ঢুকলাম না, এবং এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খেলাম, ইডলি দোসা, তাতে পেটটা মনে হচ্ছে অনেক আরাম লাগছে, তাই না? ভালো হয়েছে। এখানে যে কোনো খাবারই মানে কম স্পাইস, লেস স্পাইস, সাদা, যাই বোঝাও, সে এরা অদ্ভুত গ্রেভি আর একটা সমস্ত জিরে আর গরম মশলা দিয়ে একটা মানে অতিরিক্ত মশলা দিয়ে, জিরে গরম মশলা তো আমরা বাঙালি খাবারেও দিই, অতিরিক্ত দিয়ে না একটা অদ্ভুত গ্রেভি বানায় সব কিছুতে, কিছুতেই হালকা বোঝানো যায় না, আর হালকা বানাতেই পারে না। খুব কম জায়গা আছে যেখানে মিক্স ভেজটা একটা সিম্পল সবজি যেটা, এবং সেটা আমরা দেখেছি বড় কোনো জায়গা না, যত ছোট জায়গা, ছোট খাবারের জায়গা, ছোট দোকান, তারা অনেক সুন্দর ঘরোয়াভাবে মিক্স ভেজ বানিয়ে দেয়, যেটার মধ্যে এই গাদা গুচ্ছের তেল, দই, প্রচুর পরিমাণে মশলা, অত কিচ্ছু নেই। আর এখানে বললে এরা কিছুতেই বলে গেল যে ইয়ে বানওয়া দে, ফিকা বানওয়া দে, সাদা বানওয়া দে, লেস স্পাইস বানওয়া দে, কিন্তু যখন আসছে কোনো অ্যাঙ্গেলে দেখে সেটা লেস স্পাইস মনে হয় না। বিশেষত এই মানে রুটে একই খাবার, একই জিনিস দেখতে দেখতে না বোর হয়ে গেছি, মানে সেটা হয়তো আমরা এতবার যাতায়াত করি বলে, কিন্তু ওই মনে হয় না কোনো সময় একটু সিম্পল খাবার খাবো, সিম্পলের অপশান এখানে খুব কম। একেই তো মানে ভেজ ম্যাক্সিমাম, উত্তরপ্রদেশে ঢুকলেই ভেজ, বারাণসী অবধি নন ভেজের অপশানটাও থাকে, তারপরে সমস্ত ধাবাগুলো ভেজ। আমরা দুপুরে আজকে যেখানে খেলাম সেখানে নন ভেজের অপশন ছিল, তাই? হ্যাঁ। তুই শিওর ওখানে কিন্তু নন ভেজ কিচ্ছু দেখলাম না? আচ্ছা, হতে পারে হয়তো, এখন তো ভেজ খাবারের নামও সমস্ত নন ভেজের মতো। হ্যাঁ, ফিমা দেখেছি আমি, সেগুলো হয়তো সমস্ত সয়া চাপ, সয়া চাপ দেখলে আমার মনে থাকতো, ভেজ মাঞ্চুরিয়ান দেখলেও মনে থাকতো। তার থেকে দেখলাম রাতে আমাদের ইডলি, ডোসা, উত্তপ্পম অনেক বেটার কাজ করবে। আসলে আমাদের বাঙালিদের রান্নার এত ভ্যারাইটি না। সেদিনকে একজন বিখ্যাত অ্যাক্টর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে বলছিল, দেখলাম প্রচুর বাঙালিরাই কমেন্ট করেছে যে থ্যাংক গড এটাকে বলার জন্য বা এটাকে নোটিফাই করার জন্য, যে বাঙালি মানেই মাছ, নন ভেজ, এই ওই, নট দ্যাট। বাঙালি মানে প্রচুর ভেজ আইটেম, এবং সেটা বিবিধ রকমের। তো এবার সেটাই হচ্ছে ব্যাপার, যে আমরাও ভেজ খাই, কিন্তু আমরা ভেজ খেয়ে আমাদের বাঙালি প্যালেটের যে ভেজ, আমাদের বাঙালিদের যে নিরামিষ তরকারি,
তার স্বাদের ধারে পাশে এরা আসবে না, ধারে পাশে না। এবং একটা সবজি দিয়ে আমরা এতগুলো নিরামিষ পদ বানাতে পারি, মানে একটা পটল বা একটা ফুলকপি, সেটা ডালনা, সেটার পোস্ত, এটা তো বেশি, ঠিক আছে, দই পটল, ফুলকপির রোস্ট, মানে সর্ষে ভাপা ফুলকপি, সর্ষে দিয়ে ফুলকপি, ওইদিকে পটলের দোলমা, মানে আমি তো আর মানে শেষ করা যাবে না আর কি আমাদের লিস্ট। আর আরও সমস্যা হচ্ছে এদের স্পেসিফিক্যালি 2-3টে মশলা আর 2টো ফোড়ন, জিরা আর রাই মানে সর্ষে, বেসিক এই 2টো ফোড়ন, আর হচ্ছে সব রান্নাতে পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট। তো যে কারণে সবগুলোরই টেস্ট একই রকম, একই স্বাদ, আর হিং। তো এবার আমাদের যেমন সব রান্নার আলাদা আলাদা, বা পেঁপের তরকারিরই কত রকমভাবে তরকারি করলে কত রকম ফোড়ন, কোনোটায় শুধু মৌরি, কোনোটায় মেথি মৌরি। তো এই এত তো মানে, আর সব থেকে বড় যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে এরা মানে রান্না করে না, যেটা করে বিশেষত মিক্স ভেজ আমরা প্রচুর খাই বলে ম্যাক্সিমাম জায়গাতে যেটা সবজির না আর কোনো স্বাদই পাই না, তাই না? মানে সবজিটা যে খাচ্ছি, মানে না ফুলকপির স্বাদ না গাজরের স্বাদ, শুধুই ওই গ্রেভিটা, ওই টমেটো ফমেটো দেওয়া যে গ্রেভিটা, শুধু সেইটারই স্বাদ পাই। খুব কম জায়গায় হয় যে বাহ বেশ সবজি খাচ্ছি বলে ফিল হওয়া, সেটা খুব কম জায়গাতে হয়। হিমাচলে যে সুন্দরনগরে, হিমাচলের খাবার তো খুবই হালকা ফুলকা, বিশেষ করে যত আপনারা দিল্লি থেকে দূরের দিকে যেতে থাকবেন হিমাচলে, তত আপনার অরিজিনাল হিমাচলি খাবারের টেস্ট পেতে থাকবেন। নয়তো সিমলা মানালিতে এদিকে কী হয়েছে, দিল্লি পাঞ্জাব এদের টেস্ট বার্ডকে স্যাটিসফাই করার জন্য পাহাড়ের খাবার ওরা এই ধরনের পাহাড়ের খাবারগুলো ওরা এখানকার মানুষজনের পছন্দের মতো করে তৈরি করার চেষ্টা করে। কিন্তু আমরা যখন ডালহৌসি গেলাম, ডালহৌসি, খাজিয়ার, সেই সব জায়গায়, ইনফ্যাক্ট ধর্মশালা, সেই সমস্ত জায়গায় খাবার খুবই হালকা, এবং অরিজিনাল হিমাচলি খাবারও খুব হালকা, মশলা খুব কম দেওয়া হয়। আমরা তো ডালহাউসি খাজিয়ারের রুটে সরষে শাক খেলাম, সেটা হচ্ছে একদম আমাদের যে বাঙালিদের শাক ভাজা হয় ভাত দিয়ে খাবার, এক্স্যাক্টলি সেরকম। সোনিপতে পৌঁছানোর আগের লাস্ট টোল পেরিয়ে গেলাম, তো টোটাল 20টা মতো টোল পেরোলাম সম্ভবত, আমি তাও স্ক্রিনে লিখে দেবো। তার মধ্যে 5টায় টোল ফি লাগলো, বাকি 15টাতে ওই অ্যানুয়াল পাস করিয়ে রেখেছিলাম বলে কোনো রকম টাকা কাটলো। কলকাতা থেকে বেরোনোর সময় যেটা বলছিলাম, আমাদের এবার পাহাড়ে যাবার যে গল্পটা, সেটা এই সিরিজটা 2টো ভাগে ভাগ করা থাকবে। প্রথম ভাগে আমরা পৌঁছাবো আমাদের সোনিপতের বাড়ি। তো এখনকার মতো আমাদের কলকাতা টু সোনিপত 1550 কিলোমিটারের রোড ট্রিপ আর কিছুক্ষণের মধ্যে শেষ হতে চলেছে। বরাবরের মতো আবার বলছি, আপনারা হাতে গোনা যে কটা মানুষ আমাদের ভিডিও দেখছেন রেগুলার, এবং অনেক ভুলচুক থাকা সত্ত্বেও আমাদের পাশে থাকছেন, সাপোর্ট করছেন, তাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর প্লিজ, যেটা ভালো লাগছে বা যেটা ভালো লাগছে না সেটা কমেন্ট করে জানান, কারণ আমাদের কাছে এই ফরম্যাটটা নতুন, আমরাও শিখছি এই ধরনের ভিডিও বানানো। তো আপনারা যদি বলেন, ফিডব্যাক দেন, তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো। তো আমরা ইস্টার্ন পেরিফেরাল ছেড়ে এবার এসে পড়ছি NH44 বা দিল্লি চণ্ডীগড়, দিল্লি কাশ্মীর, এনার্জি নেই, কাশ্মীর কন্যাকুমারী হাইওয়েতে। এই মনে হলো সেদিন গেলাম, এই মনে হলো এলাম, এই মনে হলো আবার গেলাম, এই মনে হলো আবার আসছি, দুলকি চলে। এই গোল্ডেন হাট, এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার একটা ল্যান্ডমার্ক। এখান থেকে আগে একটা কাট আছে, কাট দিয়ে লেফট নিয়ে নিতে হবে। আপনারা যারা আমাদের বাড়িতে আসার প্ল্যান করছেন, এখানে এসে একটা কল করবেন। ফাইনালি এখন 1:15 বাজে, আমরা এসে পৌঁছালাম বাড়িতে। আর প্রচণ্ড ঠান্ডা এখন এখানে, মানে কলকাতার
ওরকম ওয়েদার থেকে একদম এরকম কনকনে ঠান্ডা এসে পড়ে হেভি ঠান্ডা লাগছে। খুব শিগগির দেখা হচ্ছে নেক্সট ট্রাভেলগে। ভালো থাকবেন, নমস্কার। আর যেটা আমি বারবার বলি, যেখানেই ঘুরতে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করবেন।